Bangladesh 001 Dhaka ground, go ahead. রাষ্ট্রীয় পতাকাবাহী ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরুর পর বর্তমানে ২১টি বিমানের মাধ্যমে ২৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। গেল এক বছরে টরন্টো, নারিতা, গুয়াংজু, চেন্নাইয়ে নতুন করে পাখা মেলেছে বিমান। নতুন আরও রুটে ফ্লাইট চালাতে নতুন বিমান কিনতে চায় সংস্থাটি। বিমান বাংলাদেশের বহরে বোয়িং কোম্পানির উড়োজাহাজ ১৬টি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এবং যাত্রীদের ভিন্ন মাত্রার বহরের সেবা দিতে এবার এয়ারবাসের দিকে ঝুঁকছে বিমান, যদিও এর আগে এয়ারবাসের প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছিল সংস্থাটি। মিনিমাম 4টা এয়ারক্রাফট যাতে বিমানের সাথে অ্যাড হয়, এটা আমার স্বপ্ন হলো যে আপনি আগামী 2030 সালের মধ্যে অন্তত 10টা এয়ারক্রাফট যদি অ্যাড হয়। বিমান এই মুহূর্তে আমাকে যদি বলা হয়, আমার যদি সামর্থ্য থাকতো এই সময় আমি 50টা এয়ারক্রাফটের চাইতাম যে বিমান মালিক হোক, এবং তখন দেখতেন যে বিমানের সামর্থ্যটা আসলে আমরা কিভাবে ডমিনেট করি। আপনি সীমিত সামর্থ্য দিয়ে আসলে কম্পিটিশন করা যায় না। আমার যদি এখন এই মুহূর্তে 50টা এয়ারক্রাফট থাকতো, আমি সবচেয়ে সুখী মানুষ হতাম, এবং আমি আপনাকে দাপটের সাথে বলতে পারতাম আমরা এখানে স্টার এয়ারলাইন্স কোনোটাকেই আমরা সবগুলোকে আমরা কম্পিট করতে পারতাম। এটা আমার একটা আফসোস। আমার সময় আমি যদিও আমরা লিজের এয়ারক্রাফট কিনে নিয়েছি, 4.6 মিলিয়ন দিয়ে আমরা ড্যাশ কিনে নিয়েছি, যেটা লিজে ছিল। এর আগে 737 লিজের এয়ারক্রাফটগুলো আমরা কিনে নিজস্ব করেছি। আর বিমানের যে আমরা কিস্তির টাকা পরিশোধ করেছি, সেটা যদি আমার এটা তৃপ্তি, 2টা 777 কমপ্লিট হয়ে গেছে, আর 2টা 777 এই বছর উইদাউট এনি ডিলে সুদে আসলে সম্পূর্ণভাবে আপনার শোধ করে বিমানের নামে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এটা আমার সন্তুষ্টি। আফসোস হলো আমার আরও বিমান যদি কিনতে পারতাম, সবচেয়ে আমি সুখী মানুষ হতাম আর কি। বিমান অলাভজনক প্রতিষ্ঠান, চারপাশে যে সমালোচনা, এর কড়া জবাব দেন বিদায়ী এমডি শফিউল আজিম। বিমান কি মানে ক্ষতি করে প্রমাণ করতে হবে যে বিমান ক্ষতি করে নাই? লাস্ট 10 বছরে বিমান 8 বছরে লাভে ছিল। সকালে উঠে যদি দেখি যে আমার যে লাভে আছে, আমি খুব ভালো আছি, একজন যদি বলে যে তুমি লাভে নাই, এখন আমি তাকে কি বলবো বলেন? কিছুই করার নেই। আর আমি তাকে বলবো আল্লাহ তাকে হেদায়েত দান করুক। অন্তত 20টা দেশের কথা বলতে পারি যারা আমাদের সাথে বিমানের সাথে বিজনেস করতে চায়। তো যে কোম্পানি লাভ করে না, যে কোম্পানি ক্ষতিতে আছে, তারা কি বোকা যে তারা আসবে? বিমান কি মানে ক্ষতি করে প্রমাণ করতে হবে যে বিমান ক্ষতি করে নাই? লাস্ট 10 বছরে বিমান 8 বছরে লাভে ছিল, শুধু কোভিডকালীন এবং আরেক বছর হল আমরা নিউ এয়ারক্রাফট আমাদের মাত্র ইন্ডাক্ট হয়েছিল, ওই সময় আমাদের বড় একটা অঙ্ক পেমেন্ট করতে হয়েছিল। গত বছর আপনারা জানেন ডলারের কি সমস্যা ছিল সারা ওয়ার্ল্ডে। আপনার এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে আপনার এই ইসরায়েল প্যালেস্টাইন, সব মিলিয়ে ডলারের কত ক্রাইসিস ছিল আপনার। আমরা বেতন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ডলার পাচ্ছিলাম না। ডলার এক্সচেঞ্জের যেভাবে ফ্লাকচুয়েট করেছে, এর ভিতরেও আমরা লাভ করেছি। এটা আমি তো বললে হবে না, আমরা যে অডিট করেছি এটা ইন্টারন্যাশনালি রেটেড অডিট ফার্ম, তারাই কিন্তু আমাদের অডিট করেছে। আমি বলি নাই, আমি এসে আমাদের যে ক্রেডিট রেটিং কোম্পানি, ওয়ার্ল্ডের বেস্ট ক্রেডিট রেটিং কোম্পানিকে আমরা আপনার ডেপ্লয় করেছি আমাদেরকে রেটিং করার জন্য। আপনারা খুলে দেখতে পারেন, এজ কোম্পানি বিমানের রেটিং হলো AAA। আমি আবারও রিপিট করছি, যারা বিজনেস বুঝেন, মিনিমাম ওয়ার্ল্ড রেটিং যে রেটেড কোম্পানি, তারা আমাদের বিমানের কোম্পানি হিসেবে বাংলাদেশে কয়টা দেখেন AAA আছে? একটা কোম্পানিও আছে কিনা দেখেন। বিমান AAA কোম্পানি। এই জন্য এয়ারবাস আমাদের সাথে ব্যবসা করতে চায়, এই জন্য বোয়িং আমাদের সাথে ব্যবসা করতে চায়, এই জন্যই কানাডা আমাদের সাথে ব্যবসা করতে চায়, এই জন্য জাপান আমাদের সাথে ব্যবসা করতে চায়। আমি আপনাকে অন্তত 20টা দেশের কথা বলতে পারি যারা আমাদের সাথে বিমানের সাথে বিজনেস করতে চায়। তো যে কোম্পানি লাভ করে না, যে কোম্পানি ক্ষতিতে আছে, তারা কি বোকা যে তারা আসবে? আরেকটা বিষয় বলে আমি শুধু এতটুকু বলবো, আমি এতগুলো লোককে প্রমোশন দিলাম, এতগুলো লোককে নিয়োগ দিলাম, এত যন্ত্রপাতি কিনলাম, এতগুলো আপনার ইভেন অফিসটা তো এটা ঝকঝকে হয়েছে আগের চেয়ে। আমি বোনাস দিয়েছি, প্রফিট শেয়ারিং করেছি, আবার প্রফিট থেকে আমি সরকারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন টাকা দিয়েছি। এই টাকা আমি কোত্থেকে আনলাম বলেন? এটা আমি নিয়ে এসেছি নিজে ব্যক্তিগতভাবে। তাহলে আমি লাভ না করলে যে সমস্ত বিশেষজ্ঞদের ধরে আনেন, সরি টু সে, আপনারা আমার মনে হয় বিশেষজ্ঞর একটা সংজ্ঞা নির্ধারণ করা উচিত, এবং আমার মনে এটা স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত। কারণ তারা জাতিকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্তিকর প্রতিবেদন যারা তৈরি করে তাদেরকে সাহায্য করে, এটি খুবই ক্ষতিকর।
আমরা একটা এন্টারপ্রেনারশিপ জাতি হিসেবে উঠে আসছি, আমরা ব্যবসা বান্ধব জাতি হিসেবে উঠে আসব, এবং ব্যবসা বান্ধব মিডিয়া পেলে বাংলাদেশ কিন্তু এখন আর ওই আমরা যে চাকরি বান্ধব জাতি ছিল এটা নাই। এখন কিন্তু আমরা এন্টারপ্রেনার তৈরি করি, এখন আমরা চাকরিজীবী তৈরি করি না, এখন আমরা ব্যবসায়ী তৈরি করি, তাই না? আমরা এখন বড় বড় বিজনেস হাউসগুলো বাংলাদেশে আসছে। সুতরাং আমাদের যদি সকালে উঠে যদি দেখি যে আমার যে লাভে আছে, আমি খুব ভালো আছি, একজন যদি বলে যে তুমি লাভে নাই, এখন আমি তাকে কি বলবো বলেন? কিছুই করার নেই। আর আমি তাকে বলবো আল্লাহ তাকে হেদায়েত দান করুক। ওপেন সোর্স বা অনলাইনে বিমানের টিকিট কেনার আহ্বান জানিয়ে তার দাবি, এখানে কোনো সিন্ডিকেট নেই। পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। অন্যান্য প্রাইভেট এয়ারলাইন্স 1,22,000 টাকারও টিকিট বিক্রি করছে, যে বাজেট ক্যারিয়ার তারা 90,000 টাকার টিকিট নিচ্ছে, বিমান 70,000 টাকা টিকিট নিচ্ছে, টিকিট বিক্রি করছে। এইটা বাইরে এজেন্ট নিয়ে গিয়ে যদি এখন বলে, আপনাকে গিয়ে বলে যে আমাকে 1,20,000 টাকা দিতে হবে, বিমানে কিছু করার আছে কিনা আপনি বলেন। আমি আপনাকে আবার রিপিট করি, বিমানের কেউ যদি আমরা ওপেন করে দিব আমাদের টিকেটিং সিস্টেম, আপনারা যে কোনো এক্সপার্ট নিয়ে আসেন, কেউ যদি প্রমাণ করতে পারে এখানে সিন্ডিকেট আছে, আমি এমডি হিসেবে দায়িত্ব নিয়েই বলছি আজকে, আমরা যে কোনো ধরনের আমার লোকজনের শাস্তি আমরা ইনশিওর করব। বিমানের যে এখন আপনার এই টিকেটিং সিস্টেমে কিন্তু আপনি ম্যানুয়ালি ইন্টারভেন করার সুযোগ নেই। আপনি নিজেই আপনি যখন প্রশ্ন করে তখনই আপনি দেখতে পারেন যে এখন বিমানের কী অবস্থা। লাস্টলি যেটা হয়েছে আমি বলি, আপনার 31 তারিখের মধ্যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অনেক শ্রমিক পাঠাতে হবে মালয়েশিয়াতে। তা আমরা কিন্তু ওরকম অফিসিয়ালি কোনো কিছু পাই নাই, তারপরেও কিন্তু আমাদের হজ অপারেশন চলতেছে, আপনারা জানেন। এর মধ্য থেকে বিমান কিন্তু কিছুটা আমরা প্রেডিক্ট করে আমরা 4টা অতিরিক্ত ফ্লাইট আমরা এখানে রেগুলার ফ্লাইটের পাশাপাশি দিয়েছি আমাদের অন্য জায়গা থেকে নিয়ে এসে। এখন এখানে আমাদের যে টিকিটগুলো গেছে সম্পূর্ণভাবে ওপেন করে দেওয়া আছে। আমরা সর্বনিম্নে আমরা ভাড়া বিমানের নিচ্ছি, সেটাও কিন্তু মিথ্যা কথা বলা হচ্ছে বাইরে। আমরা 70,000 টাকায় টিকিট বিক্রি করছি, ওই এজেন্সির লোকজন কিনে বলতেছে এটা মানুষের কাছ থেকে নিচ্ছে বিভিন্ন দামে, এবং অন্যান্য প্রাইভেট এয়ারলাইন্স 1,22,000 টাকারও টিকিট বিক্রি করছে। বিমানে ইভেন আপনার যে বাজেট ক্যারিয়ার তারা 90,000 টাকার টিকিট নিচ্ছে, বিমান 70,000 টাকা টিকিট নিচ্ছে, টিকিট বিক্রি করছে। এইটা বাইরে এজেন্ট নিয়ে গিয়ে যদি এখন বলে, আপনাকে গিয়ে বলে যে আমাকে 1,20,000 টাকা দিতে হবে, বিমানে কিছু করার আছে কিনা আপনি বলেন। আপনি এখনও বিমানের সিস্টেমে গিয়ে দেখেন, ইটস ওপেন ফর অল। আমাদের উপর অনেক দিক থেকে এরকম আবদার ছিল, আমরা কোনো আবদারকে আমরা প্রশ্রয় দিই নাই, এবং আমরা এই স্লটগুলো পেতে কিন্তু আমাদের সময় লেগেছে। আমরা এক্সট্রা স্লট তো চাইলেই চালাতে পারি না। মালয়েশিয়া থেকে আমরা স্লট পেতে সময় লেগেছে, তখন এজেন্সিগুলো যেটা করে যে আমাদেরকে টিকিট দিচ্ছে না। আমি যদি স্লটই না পাই, আমি সিস্টেম ওপেন করব কীভাবে? আমরা যখনই স্লট পেয়ে গেছি, আমরা সিভিল এভিয়েশনে যখন সবগুলো অ্যাপ্রুভাল পাওয়ার পরে কিন্তু আমরা সিস্টেমে গেছি। সিস্টেমে যারা আগে এসছে তারা আগে পেয়েছে। আমি আপনাকে আবার রিপিট করি, বিমানে কেউ যদি আমরা ওপেন করে দিব আমাদের টিকেটিং সিস্টেম, আপনারা যে কোনো এক্সপার্ট নিয়ে আসেন, কেউ যদি প্রমাণ করতে পারে এখানে সিন্ডিকেট আছে, আমি এমডি হিসেবে দায়িত্ব নিয়েই বলছি আজকে, আমরা যে কোনো ধরনের আমার লোকজনের শাস্তি আমরা ইনশিওর করব। এনিওয়ান আপনারা এসে যদি চেক করেন, এখানে কোনো ধরনের একদম আমার এখানে এসে চেক করেন। এই পারসেপশনটা আমরা আসলে দূর করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি, যে ফেসবুকে এতে যে আপনারা নিজের টিকিট নিজে কাটুন। এখন এটাতে যদি মানুষ অ্যাভেল না করে, যদি হুট করে বলে ফেলে সিন্ডিকেট, আমার কাছে মনে হয় এটা অনেক সময় যারা সিন্ডিকেট করে তাদের জন্য একটা সুবিধা হয়ে যায়। তারা বলবে যে দেখো কিন্তু এখানে যেও না, তুমি আমার কাছে আসো। আমি দয়া করে আপনাদের বলবো, প্লিজ আপনারা এইটা অনেক সময় যারা দুর্নীতিবাজরা এটা ছড়ায় যে ওই অফিসে টাকা ছাড়া কাজ হয় না, এটা মানে আপনাকে সে বিশ্বাস করাচ্ছে আপনি টাকা নিয়ে আসেন। আমি আপনাদেরকে বলবো সবসময় এই জিনিসটাকে ক্রস চেক করতে। এখন ডিজিটালি আপনি চেক করতে পারেন, আপনি এখনই চেক করতে পারেন বিমানের আসলে কোন টিকিট কী করছে। আপনি আমার যে যাত্রী প্যাসেঞ্জার ম্যানিফেস্ট দেখতে পারেন কোন যাত্রীকার। আমি বারবার বলবো, আমাদের দেশে এই দৌরাত্ম্যগুলা মধ্যস্বত্বভোগীদের ছিল, বিভিন্ন ক্ষেত্রে আছে, এটা ম্যান পাওয়ারের ক্ষেত্রে আছে, বিমানের ক্ষেত্রে ছিল। সুতরাং এই মধ্যস্বত্বভোগীদের হাত অনেক দূর উপরে, তারা যা খুশি বলতে পারে, অনেক দূর পর্যন্ত যেতে পারে, না পারলে অনেক কথাই বলে। আমার কাছে এরকম আসছিল, কোনো সুযোগ পায় নাই, কোনো ধরনের তারা সুবিধা করতে পারে নাই, বিভিন্ন নামে আসছিল, আমরা কোনো ধরনের প্রশ্রয় দিই নাই।
পদোন্নতি পেয়ে বিমানের এমডি শফিউল আজিম নির্বাচন কমিশনে সচিব হিসেবে যোগ দেবেন। তার জায়গায় আসছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।